তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। তো দেখো, আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের মডেল সেট 3 আলোচনা করব। তো পরিবেশ বিষয়ের, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, কন্টাই হিন্দু গার্লস স্কুল এইচএস, স্কুলের নাম ফিজিক্যাল সায়েন্স বিষয়। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো, একের দাগে এসআইতে আধান মাপার একক। উত্তর করবে, উত্তর করবে এখানে অপশান সি করো উত্তরটা, কুলম্ব। ঠিক আছে, কুলম্ব করো উত্তরটা। দুয়ের দাগে দেখো, তো দেখো এখানে আমরা দুয়ের দাগের প্রশ্নটা দেখব। যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 ও তরলে নিম্নচিত হলে তার ওপর ক্রিয়াশীল প্লাবতা W2 হয়, প্রদত্ত কোনটি ভাসানের শর্ত? উত্তর করবে W1 সমান W2, অপশান বি করবে উত্তরটা। তারপরে দেখো তিনের দাগে ঠান্ডা জলের সঙ্গে প্রদত্ত কোন ধাতুটি বিক্রিয়ায় আগুন লেগে যায়? উত্তর করবে Na, যার বাংলা নাম কি? সোডিয়াম। ঠিক আছে, এনের পুরো নাম সোডিয়াম। চারের দাগের প্রশ্ন দেখো, তাহলে উত্তর কিন্তু তিনের দাগেরটা ডি করবে, 17Cl35 ও 17Cl37 বা 37। তোমাদের বইতে ওটা একটু অন্যভাবে লেখা রয়েছে, আমি এটা নোটপ্যাডে টাইপ করেছি বলে এরকম দেখতে লাগছে, কিছু মনে করবে না। তারপর দেখো নেক্সট বলা রয়েছে হলো পরস্পরের। উত্তর করবে যেটা আইসোটোপ, অপশান সি করো চারের দাগেরটা। দেখো উত্তর বলে আমি নিচেটা উত্তর লিখে দিয়েছি, আইসোটোপ হবে অপশান সি। তারপর দেখো দুইয়ের দাগে দেখো বলা রয়েছে এক কথায় উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়। দেখো, জি কে সার্বজনীন মহাকর্ষের ধ্রুবক কেন বলা হয়? উত্তর কি লিখবে? মহাকর্ষীয় ধ্রুবক। জি এর মান মহাবিশ্বের যে কোনো স্থানে বস্তুর প্রকৃতির মাধ্যমে উষ্ণতা বা অন্য কোনো ভৌত অবস্থার উপর নির্ভর করে না, এর মান সর্বত্র সমান থাকে বলেই একে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়। অথবা প্রশ্ন দেখো, জি কে বস্তুর ভর নিরপেক্ষ বলা হয় কেন? দেখো কি লিখবে? অভিকর্ষজ ত্বরণের সমীকরণ হলো, দেখো এখানে দেওয়া রয়েছে জি সমান GM বাই R2। তারপরে দেখো এখানে এম হলো পৃথিবীর ভর এবং R2 হলো পৃথিবীর ব্যাসার্ধ। ওটা হাতে লিখেছি এইরকমই ফর্মুলাটা বলে, ঠিক আছে। এই সমীকরণে পতনশীল বস্তু নিজের ভরের এম কোনো উল্লেখ নেই, তাই বস্তুর ভর যাই হোক না কেন নির্দিষ্ট স্থানে সব বস্তু ক্ষেত্রে জি এর মান একই থাকে। দুই থেকে দেখো শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করে বলা রয়েছে কোনো তরলের প্রবাহের দিক নির্ভর করে তরলের, তারপরে দেখো ছিল যেটা ড্যাশের ওপর। তো উত্তরটা করবে উত্তর মুক্ত তরলের উচ্চতা, অর্থাৎ বা তরল স্তম্ভের উচ্চতার ওপর আর কি, এইটাই শূন্যস্থানে লিখবে। তারপর দেখো তিনে দেখে সত্য বা মিথ্যা লিখতে বলেছিল, CCl4। ঠিক আছে, তো এটি সমযোজী যৌগ, সত্য না মিথ্যা লিখতে হবে, উত্তর লিখবে সত্য। চারে দেখা ছিল যে গ্রাফাইট তাপ ও বিদ্যুতের সুপরিবাহী, দুটি ক্ষেত্রে এর ব্যবহারিক প্রয়োগ লেখো। ব্যবহারিক প্রয়োগ দেখো, তড়িৎদ্বার হিসাবে প্রথম ব্যবহার, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া এবং শুষ্ক কোষে অর্থাৎ ব্যাটারি গ্রাফাইট দণ্ড তড়িৎদ্বারে হিসাবে ব্যবহৃত হয়। পিচ্ছিল কারক পদার্থ হিসাবে উচ্চ তাপমাত্রায় যন্ত্রপাতির ঘর্ষণ কমাতে গ্রাফাইট চূর্ণ পিচ্ছিল কারক বা লুব্রিকেট সেই হিসাবে ব্যবহৃত হয়। অথবা প্রশ্ন দেখো, লোহার গুঁড়ো ও বরফের সালফারাইডের গুঁড়োর সঙ্গে পৃথকভাবে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটানো হলে কি জাতীয় পদার্থ দেখা যায়? উত্তর করবে লোহার গুঁড়োর ক্ষেত্রেই লোহার গুঁড়োর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় হাইড্রোজেন H2 গ্যাস উৎপন্ন হয়, যা বর্ণহীন ও গন্ধহীন। এই গ্যাসটি সামনে জ্বলন্ত কাঠি ধরলে একটি নীল শিখা সহ শব্দ করে জ্বলে ওঠে। ফেরাস সালফারাইডের ক্ষেত্রে দেখে নাও কি লিখবে পয়েন্ট করে। ফেরাস সালফারাইডের ক্ষেত্রে কি দেখে নাও, এরকম পয়েন্ট করে লিখতে হবে। ফেরাস সালফারাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসটির প্রধান বৈশিষ্ট্য হলো এটি পচা ডিমের মতন তীব্র দুর্গন্ধযুক্ত। তারপর দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ। এখানে আমি এভাবে দিয়েছি, তোমরা তোমাদের বইতে ছক আকারে পাবে, ঠিক আছে। এরকমই ছক আকারে পাবে, আমি নোটপ্যাডে টাইপ করেছি বলে এরকম দেখতে লাগছে। এরকমই সিরিয়াল নাম্বারের দিকটা লেখা রয়েছে, এটা বাম স্তম্ভ ডান স্তম্ভ এরকম লেখা রয়েছে। যাই হোক, বায়ুচাপ গ্যালিলিও সোজা সোজা দিয়ে দিয়েছি তোমাদের বইতে যেমনটা আছে। অবাধে পতনশীল বস্তু Al2O3 76 সেন্টিমিটার হচ্ছে বা 76 সেমি পারাস্তম্ভ। ডিতে ছিল যে বেশি প্রসারণশীল ধাতু উভয়ধর্মী অক্সাইড। উত্তর যেটা হবে দেখো, আমি উত্তর বলে লিখে দিয়ে দিয়েছি, এর সঙ্গে 3 করবে, অর্থাৎ বায়ুচাপের সাথে
সেমি সেমি পারস্তম্ভ এটা করবে। আমি বই থেকে দেখে বলছি, তোমরা তোমাদের বইটিতে দাগিয়ে নাও বা খাতাতে লিখে নাও যে যেমন করছো। তারপর দেখো নেক্সট 2 এর সাথে অর্থাৎ বি এর সাথে 1 করবে, অর্থাৎ এখানে ছিল বিয়েতে অবাধে পতনশীল বস্তু, একে আছে গ্যালিলিও। তারপর দেখো নেক্সট সি এর সাথে তোমরা 4 করো, অর্থাৎ Al2O3 এর সাথে উভয়ধর্মী অক্সাইড দিয়েছিল দেখো বেশি প্রসারণশীল বস্তু, এর সাথে তোমরা বাকি রইল বাকি AU, এটাই করবে 2 নাম্বারটা। তারপর দেখো নেক্সট 2 এর দাগে একটি বস্তুকে স্প্রিং তুলা থেকে ঝুলিয়ে দেখা গেল যে পাট দেখাচ্ছে 10 কেজি, বস্তুটির ওপর ক্রিয়াশীল বলের পরিমাণ নিউটনের এককে নির্ণয় করো, ডাইনের সংজ্ঞা লেখো। গাণিতিক সমাধান দেখে নাও 3-এর 2 এর যে প্রশ্নের উত্তরটা, বল সমান এখানে F ধরা হলো সমান সমান ভর যেটাকে M ধরা হলো, তার সাথে অভিকর্ষজ ত্বরণ গুণ করা হলো যেটা G অর্থাৎ গ্র্যাভিটি আর কি। F সমান 10 কেজি ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান সমান 98 N মানে কি, N মানে কি এখানে নিউটন। এই যে N এর সংকেতটা এখানে নিউটন হিসাবে প্রকাশ করা হচ্ছে, N সমান নিউটন, নিউটন মনে রাখবে, ওটা আমি লিখে দিয়েছি। তারপর দেখো নেক্সট ডাইন এর সংজ্ঞা, 1 গ্রাম ভরে কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি 1 সেন্টিমিটার ত্বরণ সৃষ্টি করে সেই পরিমাণ বলকে 1 ডাইন বলা হয়। এটি বলের সিজিএস একক। একটি প্রয়োজনীয় তথ্য, নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক হলো 1 সমান সমান 10⁵ ধাতুর মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। দেখো পরবর্তী প্রশ্ন, ধাতু ও ধাতুর মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। এখানে এই যে ধাতু ও ধাতুর যে পার্থক্যটা, তোমরা এরকম বিষয় করবে, ধাতু অধাতু লিখবে, লিখে এখানে যে লেখাটা আমি দেখাচ্ছি দেখো এভাবেও তোমরা পার্থক্য লিখতে পারো, কিংবা ছকের মাধ্যমে আমি যেটা খাতাতে এক্ষুনি দেখালাম খাতার পেজে, ওভাবেও তোমরা লিখতে পারো। একে দাগে দেখো ধাতুর অবস্থা, এই পয়েন্টটা তোমরা কোথায় লিখবে বলো তো, যদি কেউ ছক আকারে লিখতে চাও এটা হচ্ছে তোমরা ওই বিষয়ের ঘরে লিখবে, এইটুকু লেখাটা এই যে এখানে এই বিষয়ের ঘরে তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে, সাধারণ উষ্ণতায় ধাতু সাধারণত কঠিন হয়ে থাকে, যেমন লোহা তামা, শুধুমাত্র পারদ তরল। এটা গেল ধাতুর ঘরে লিখবে। অধাতুর ঘরে এবারে কি লিখবে, অন্যদিকে অধাতু কঠিন তরল, অর্থাৎ যেমন ব্রোমিন আর কি, ব্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে উদাহরণটা, বা গ্যাসীয় যেমন উদাহরণ দেওয়া আছে অক্সিজেন, গ্যাসীয় এটা একটা, ঠিক আছে, যে কোনো অবস্থায় থাকতে পারে। তারপর দেখো 2 দাগে আবার বিষয়ের ঘরে তোমরা যদি কেউ ছক আকারে লিখো পরিবাহিতা, বা কেউ এভাবেও চাইলে লিখতে পারো, আমি যেমনটা তোমাদের এখানে লিখে দেখাচ্ছি সোজা সোজা করে বিনা ছকে আর কি, বা বিনা টেবিলে। পরিবাহিতা এটা লিখবে ধাতু তাপ ও বিদ্যুতের সুপরিবাহী। এবারে অধাতুর ক্ষেত্রে কি লিখবে, কিন্তু অধাতু সাধারণত তাপ ও বিদ্যুতে কুপরিবাহী, ব্যতিক্রম গ্রাফাইট ও গ্যাস কার্বন, এগুলো ছাড়া এগুলো তড়িৎ পরিবহন করতে পারে। বিষয় সমযোজী যৌগ তড়িৎযোজী যৌগ। এবারে ছিল যে সমযোজী যৌগ তড়িৎযোজী যৌগের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। আমি এই যে কীভাবে ছক আকারে লিখতে হয় এটা দেখিয়ে দিয়েছি, উপরে আমি ছবিটা দিয়ে দিয়েছি যেন আমি। তারপরে দেখো এভাবেও তোমরা লিখতে পারো, কিংবা এরকমই ছক আকারে ছক করে লিখতে পারো। তড়িৎযোজী সমযোজী যৌগের মধ্যে দুটি প্রধান পার্থক্য নিচে দেওয়া হলো। 1 নম্বর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। তড়িৎযোজী যৌগগুলির মধ্যে বিপরীত আধানযুক্ত আয়ন থাকায় এদের মধ্যে শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, তাই এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। অন্যদিকে সমযোজী যৌগের অণুগুলির মধ্যে আকর্ষণ বল দুর্বল হওয়ায় এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম হয়। 2 নম্বর দেখো দ্রাব্যতা। তড়িৎযোজী যৌগগুলি সাধারণত জলের মতন ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু সমযোজী যৌগগুলি সাধারণ জলের অদ্রাব্য এবং বেনজিন বা অ্যালকোহলের মতন জৈব দ্রাবকে সহজেই দ্রবীভূত হয়। সহজে মনে রাখার টিপস দেখো, তড়িৎযোজী যেমন সাধারণ নুন NaCl আর কি, যার সংকেত, এটি শক্ত এবং জলে গুলে যায়। সমযোজী যেমন ন্যাপথালিন বা চিনি, এগুলি সহজেই গলে যায় বা পুড়ে যায়। 4 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলোর উত্তর দেখবো এবারে আমরা। 4 দাগে দেখো, 4 দাগের নির্দেশটা বলা রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4-এর এতে ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নাম্বার লিখবে গতির বিরোধিতা, পয়েন্ট করবে, লিখবে ঘর্ষণ বল সর্বদা দুটি তরলের আপেক্ষিক গতির বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ কোনো বস্তু যেদিকে যাওয়ার চেষ্টা করে ঘর্ষণ বল তার উল্টো দিকে বাধা সৃষ্টি করে গতিকে থামানোর চেষ্টা করে। 2 নাম্বার তরলের প্রকৃতির ওপর নির্ভরতা। ঘর্ষণ বল স্পর্শ করে থাকা তল দুটির মসৃণ বা খসখসে ভাবের উপর নির্ভর করে। তল যত বেশি অমসৃণ বা খসখসে হবে ঘর্ষণ বল তত বেশি হবে, আবার তল খুব মসৃণ হলে ঘর্ষণ বল কমে যায়।
তারপর দেখো 1/2 লিটার, তোমাদের বইতে 1/2 লিটার কীভাবে লেখা রয়েছে বলো তো? 1/2 লিটার এভাবে লেখা রয়েছে, লিটার এরকমই লেখা রয়েছে। তো আমি এটা নোটপ্যাডে টাইপ করেছি বলে এরকমই দেওয়া হয়েছে লেখাটা, কিছু মনে করবে না। 1/2 লিটার তরলের ভর 1 কেজি হলে ঘনত্ব সিজিএস এককে কত? দেখো আমি ম্যাথটা খাতায় করে দিয়েছি, যেহেতু তোমাদেরকে বোঝাতে হতো 1/2 তৈগুলো লিখে। 1/2 লিটার সমান 500 মিলি অর্থাৎ 500 সেমি। ভর সমান 1 কেজি সমান 1000 গ্রাম। ঘনত্ব ভর বাই আয়তন, ভর বাই আয়তন, তোমরা এই যে ভর বাই আয়তন এভাবে তোমরা লিখতে পারো, বা ওভাবে যেটা লিখেছি ওভাবে চাইলে লিখতে পারো, ওভাবে লিখলে লেখা হয়। তবে আমি বলবো এইটা লিখতে, আমি ওটা নোটপ্যাডে মানে টাইপ করে হয়েছে, বা তোমাদেরকে বোঝানোর জন্য দুভাবে লেখা যায় এভাবে, এই জন্য লিখেছি একরকম আর কি, এক প্রকার দেখাচ্ছি। সমান সমান কি 1000/500 সমান 2 গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, এইটা হচ্ছে ক্যালকুলেট করে বের হয়েছে আর কি। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন 2 এতে যাচ্ছে। তারপরে দেখো তারপরে দেখো নেক্সট 2 এর দাগের প্রশ্ন, চিনির গুঁড়ো ও পোড়া চুনের গুঁড়োকে কীভাবে রাসায়নিক ধর্মের সাহায্যে শনাক্ত করবে? এই প্রশ্ন উত্তরটা কি লিখবে দেখো। চিনির গুঁড়ো ও পোড়া চুন শনাক্তকরণ। চিনির গুঁড়ো ও পোড়া চুনকে আলাদাভাবে শনাক্ত করার জন্য নিচে রাসায়নিক পরীক্ষাটি করা যেতে পারে। 1 জলের সঙ্গে বিক্রিয়া। পোড়া চুন পয়েন্ট করে লিখবে, পোড়া চুনের গুঁড়োর মধ্যে অল্প জল যোগ করলে দেখো প্রচুর তাপ উৎপন্ন হয় এবং হিহি শব্দ হয়। এর ফলে চুন, জল বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। এটি একটি তাপমচীয় রাসায়নিক পরিবর্তন। চিনির গুঁড়ো, চিনির গুঁড়োর মধ্যে জল যোগ করলে সেটি কেবল জলে দ্রবীভূত হয়ে মিষ্টি শরবত তৈরি করবে। এতে কোনো বিশেষ রাসায়নিক বিক্রিয়া বা তাপ উৎপন্ন হয় না। 2 নাম্বার তাপের প্রভাব। চিনির গুঁড়ো, একটি পাত্রে চিনির গুঁড়ো নিয়ে তীব্রভাবে উত্তপ্ত করলে চিনি পুড়ে কালো রঙের কার্বনে পরিণত হয় এবং জলীয় বাষ্প নির্গত হয়। পোড়া চুনকে উত্তপ্ত করলে সহজে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না বা এটি কালো হয়ে যায় না। বিয়ের দাগে দেখো সংকেত লেখো, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেটের রাসায়নিক সংকেত নিচে দেওয়া হলো। অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত Al2, ঠিক আছে। তো SO4 এর হোল 3 অথবা ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো। অ্যামোনিয়ার অণুর প্রাথমিক গঠন দেখাও। ডাল্টনের পরমাণুবাদের প্রধান স্বীকার্যগুলি। 1808 সালে বিজ্ঞানী জন ডাল্টন পরমাণু সম্পর্কে যে মতবাদ প্রকাশ করে তার প্রধান স্বীকার্যগুলি হলো: 1. পরমাণুর অস্তিত্ব। এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে তুমি কী লিখবে না, প্রতিটি পদার্থ অসংখ্য অতি ক্ষুদ্র এবং অবিভাজ্য কণাদি গঠিত, যাদের পরমাণু বা অ্যাটম বলা হয়। 2 নাম্বার অবিনাশিতা। কী লিখবে, পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এদের কেবল বিন্যাস পরিবর্তিত হয়। 3 নাম্বার একই মৌলের পরমাণু কোনো একটি নির্দিষ্ট বা মৌলিক পদার্থ সব পরমাণুর ওপর ও রাসায়নিক ধর্মের ভিন্ন হয়। 4 নাম্বার দেখো বলা রয়েছে ভিন্ন মৌলের পরমাণু, এখানে কি লিখবে, ভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর ভর ও রাসায়নিক ধর্ম একে অপরের থেকে আলাদা হয়। 5 নাম্বার যৌগের গঠন। রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণুগুলি সরল পূর্ণ সংখ্যার অনুপাতে, যেমন 1:1, 1:2, 2:3 একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যৌগিক পরমাণু বা অণু গঠন করে। অ্যামোনিয়া NH3 অণুর প্রাথমিক গঠন। অ্যামোনিয়া অণুতে একটি নাইট্রোজেন অর্থাৎ N পরমাণু, 3টি হাইড্রোজেন অর্থাৎ H পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এই গঠনটি দেখতে অনেকটা পিরামিডের মতন অর্থাৎ ট্রায়াঙ্গুলার পিরামিড। গঠনের বর্ণনা, মাঝখানে থাকে একটি নাইট্রোজেন পরমাণু, নাইট্রোজেনের সঙ্গে 3টি হাইড্রোজেন পরমাণু একক সমযোজী বন্ধন দিয়ে যুক্ত থাকে। নাইট্রোজেনের পরমাণুর ওপর এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অর্থাৎ লোন পেয়ার ইংলিশে যেটাকে বলা হয়, চাইলে তোমরা পড়তে পারো এই ইংলিশটা, না চাইলে না পড়ো, থাকে, যা পরমাণুটি নির্দিষ্ট জ্যামিতিক আকার দেয়। রাসায়নিক সংকেত NH3। এবারে দেখো আমরা জীবনবিজ্ঞান বিষয়ে আসছি, অর্থাৎ লাইফ সায়েন্স। প্রথমে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একে দাগে প্রশ্ন দেখো, অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য পাখিদের রক্তে থাকে, উত্তর করবে যেটা অপশানগুলোর মধ্যে অপশান সি করবে উত্তরটি হিমোগ্লোবিন। তারপর দেখো নেক্সট 2 দাগে প্রাণী কোষের বিভাজনে অংশগ্রহণ করে সেন্ট্রোজোম, অপশান সি করবে উত্তরটি। 3 দাগে দেখো বলা রয়েছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, উত্তর করবে স্নায়ুকলা। 2 দাগে দেখো নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, সত্য অথবা মিথ্যা লেখো। চোখের রেটিনা মৃদু আলোর দর্শনে সাহায্যকারী কোন কোষ দেখা যায়, উত্তর করবে মিথ্যা।
কোন সেল যেটাকে আর কি। তো উত্তর করবে যেটা সঠিক উত্তরটা যেটা হবে জেনে রাখো, মৃদু আলো দর্শনে সাহায্য করে রড সেল, আর উজ্জ্বল আলো ও বর্ণ চিনতে সাহায্য করে কোন কোষ বা কোন সেল। তারপর দেখো নেক্সট বলা রয়েছে 2 থেকে শূন্যস্থান পূরণ করো। একজন স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হলো ড্যাশ 46টি বা 23 জোড়া। ঠিক আছে, জেনে রাখবে। 3 থেকে দেখো এক কথা উত্তর দাও, লিউকোপ্লাস্টিডের কাজ কি? উত্তর করবে লিউকোপ্লাস্টিডের কাজ হলো উদ্ভিদের খাদ্য যেমন শ্বেতসার, রেটিনা বা ফ্যাট সঞ্চয় করা। 3 থেকে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি ভাজক কলার অবস্থান ও একটি কাজ লেখো। অবস্থান উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ যেমন মূল ও কাণ্ডের অগ্রভাগে কাজ করা, ক্রমাগত বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি ঘটানো। এবারে দেখো 2 দাগে যাব। এবারে দেখো ইলেকট্রনের অণুবীক্ষণিক যন্ত্রের দুটি বৈশিষ্ট্য ও দুটি ভূমিকা লেখো। ইলেকট্রন অণুবীক্ষণিক যন্ত্রের বৈশিষ্ট্য: 1 নাম্বার, এই যন্ত্রে আলোর পরিবর্তে দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন স্রোত ব্যবহার করা হয়। 2 নাম্বার, এতে কাচের লেন্সের বদলে তড়িৎচুম্বকীয় লেন্স অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক লেন্স ব্যবহার করা হয়। 3 নাম্বার, এই যন্ত্রে বিশ্লেষণ ক্ষমতা অর্থাৎ রিজলভিং পাওয়ার সাধারণ আলোক অণুবীক্ষণিক যন্ত্রের তুলনায় অনেক বেশি। 3 নাম্বার এটি 3 নাম্বারের প্রশ্ন দেখো এবারে 3 দাগের আর কি। একটি একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণুর নাম লেখো। এই অঙ্গাণুটির একটি গুরুত্ব কাজ লেখো। নাম লাইসোজোম। কাজ কি? কোষীয় পরিপাকে সাহায্য করা এবং কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করা। এই ছিল টোটাল তোমাদের এই যে পরিবেশ বিষয়ের 3 নাম্বার যে মডেল সেট 8ম শ্রেণীর আমরা কমপ্লিট করে দিলাম। এর আগে আমরা দুটো সেট এমনিভাবেই আলোচনা করে দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্ট লিঙ্কে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। প্লেলিস্টের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্ট পাবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আজ এই অবধি, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।